নমস্কার। আপনাদের সামনে আগামী কয়েক মিনিটের মধ্যে আজ যখন আমরা সবাই প্রায় একটা দক্ষ যজ্ঞের মধ্যে দিয়ে যাচ্ছি, হাজারো হাজারো মানুষ অসুস্থ, শয়ে শয়ে মানুষ তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, যেখানে আমরা এমন একটা চ্যালেঞ্জের সামনে আজকে এসে দাঁড়িয়েছি যার সমকক্ষ অভিজ্ঞতা আমাদের কারও কোনো সময় ছিল না। সেই সময় আজকে এই কলকাতা শহরের বুকে মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে আমরা দ্য হাইয়েস্ট টেকনোলজি লাইফ সাপোর্ট, যেটাকে একমো বলা হয়, যখন আমাদের লাংস কাজ করছে না তখন আমরা অক্সিজেনেশন সাপোর্টটা দিচ্ছি শরীরের বাইরে। এবং এই একমো লাইফ সাপোর্টে আমরা 200-র বেশি পেশেন্টকে আজকে চিকিৎসা করেছি। আর সেই যুদ্ধের আজ যারা সৈনিক, আমাদের ডাক্তাররা, নার্সরা, পারফিউশনিস্টরা, ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্টরা, তাদের সবাইকে আপনাদের সামনে আজকে আমরা আনছি। এই যুদ্ধটার একটা খুব ছোট অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরি। আমাদের এটা হচ্ছে একমো আইসিইউ। এখানে আমরা মেইনলি যেটা অন্য আইসিইউর সঙ্গে এই আইসিইউ তফাৎ হচ্ছে, যেখানে আমরা মেইনলি এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশনটা যে সার্ভিসটা আমরা দিয়ে থাকি। যে পেশেন্টরা কোভিডে আক্রান্ত হচ্ছেন এবং যাদের অক্সিজেন স্যাচুরেশন অনেকটা ফল করে যাচ্ছে, তাদেরকে ভেন্টিলেটরে দেওয়া হচ্ছে, এবং ভেন্টিলেশনের মাধ্যমেও যেহেতু কোভিডের লাংটা খুব শক্ত হয়ে যাচ্ছে এবং ভেন্টিলেশনের মাধ্যমে ওই লাংস দিয়ে অক্সিজেনকে ঠেলে পাঠানো যাচ্ছে না এবং খুবই অসুস্থ একটা শক্ত লাংয়ের এগেনস্টে কাজ করতে হচ্ছে, সেই জায়গায় কাজ করে হচ্ছে এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন, যেটাকে আমরা কমনলি একমো বলে জানি। এই একমোর যে পদ্ধতিটা, সেটা আমরা কি করি, সেটা আমরা লাংসটাকে রেস্ট দেওয়ার জন্য একটা কৃত্রিম শ্বাসযন্ত্র, কৃত্রিম লাংসের ব্যবহার করি শরীরের বাইরে। সেটাকেই বলা হয় একমো, সেটাকে আর্টিফিশিয়াল অক্সিজেনেটর বলা হয়। শরীর থেকে ব্লু ব্লাডটা, যেটা ডিঅক্সিজেনেটেড ব্লাড, সেটাকে বের করে তাতে অক্সিজেন ঢুকিয়ে কার্বন ডাইঅক্সাইড বের করে আবার শরীরে পৌঁছে দেওয়া হয় অ্যাজ এ রেড ব্লাড হিসেবে। এই পদ্ধতিটা সেই মুহূর্তে রোগীর পক্ষে জীবনদায়ী, কারণ সে নিজের লাংস নিয়ে তার পক্ষে শরীরের বিভিন্ন অঙ্গকে যে অক্সিজেন সাপ্লাই করে দেওয়া সম্ভব নয়। এবং এর মাধ্যমে আমরা যে নেটিভ লাংসটা আছে সেটাকে খানিকটা হলেও রেস্ট দিচ্ছি। রেস্ট দেওয়ার ফলে কি হচ্ছে, সেই লাংসটা অ্যাটলিস্ট 2 to 3 উইক সময় ধীরে ধীরে সেরে উঠছে। তখন আমরা এই আর্টিফিশিয়াল লাংসটাকে বের করে নিচ্ছি। এটাই হচ্ছে নিয়ম। আমাদের এই আইটিইউতে প্রায় দেখা যাচ্ছে 10-11 পেশেন্ট যেখানে ফুল দে আর অন একমো, এবং তারা অলরেডি লাং রেস্ট ভেন্টিলেশনে আছেন এবং ধীরে ধীরে লাংসগুলো আস্তে আস্তে যখন নিজের সক্ষমতাটা ফিরে পাচ্ছে, তখন আমরা আস্তে আস্তে একমো উইনিং ধীরে করছি। তাহলে দেখা গেল যে খুব অসুস্থ হয়ে আছেন, খুব সমস্যায় রয়েছেন, খুব খারাপ লাংসের পরিস্থিতি, একটা শক্ত হয়ে গেছে, সেই পরিস্থিতিতে আমাদের একমোর দরকার পড়ছে, যেখানে আমাদের অক্সিজেশন, কার্বন ডাইঅক্সাইড লেভেল নিজস্ব লাংস দিয়ে মেনটেন করা যাচ্ছে না। একমো কিন্তু শুধুমাত্র লাংসের জন্য নয়, এটার একটা হার্টেরও দিক আছে, কারণ ওর মধ্যেও একটা পাম্প আছে। সেই পাম্পটা যখন রুগীর হার্টটাও ভালো নেই, সেই পাম্প দিয়ে আমরা হার্টকেও সাপোর্ট করতে পারি। তো যে কোনো অ্যাকিউট কার্ডিওপালমোনারি ফেলিয়ার, যেটা কিনা রিভার্সিবল আছে, যার কিনা একটা মানে সেরে যাওয়ার মতো কারণে সে খারাপ হয়েছে, সেই পরিস্থিতিগুলোতে আমাদের একমো খুব ভালো কাজ করছে এবং সাহায্য করছে সেই সমস্ত মানুষকে যাদের হয়তো জীবনের আশা পরবর্তী 12 ঘন্টায় ছিল না। তারা 2 থেকে 3 সপ্তাহ পর এই রোগটাকে হার মানিয়ে বাড়ি ফিরে যাচ্ছেন। শুধু কলকাতা নয়, শুধু পশ্চিমবঙ্গ নয়, আমাদের কাছে এই মুহূর্তে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে, প্রতিবেশী বাংলাদেশ থেকেও পেশেন্টরা ফোন করছেন এবং তারা এয়ারলিফটেড হয়ে আমরা তাদেরকে রিট্রাইভাল করেছি, আমরা তাদেরকে নিয়ে এসেছি এই সুবিধা, এই পদ্ধতিতে চিকিৎসা করার জন্য। এবং এই যে রিট্রাইভাল, এটা এয়ার ট্রান্সপোর্টে হতে পারে, কিছুটা দূরত্ব 300 কিলোমিটার 400 কিলোমিটার দূরত্ব আমরা ক্রিটিক্যাল কেয়ার অ্যাম্বুলেন্সে ওখানে গিয়ে একমো দিয়ে তাকে স্টেবিলাইজ করে তার অক্সিজেন লেভেলটাকে মেনটেন করে তারপরে আমরা নিয়ে এসেছি। এইভাবে আমরা জিনিসটাকে প্রতিষ্ঠা করেছি এবং পূর্ব ভারতের একটা মেন একমো সেন্টার হিসেবে এই জিনিসটা গড়ে উঠেছে, যেখানে সারা ভারত থেকে, ভারতবর্ষের অন্যান্য রাজ্য থেকেও পেশেন্ট আমাদের কাছে আসছেন এবং আমরা তাদের একমো দিয়ে সার্ভিস দিয়ে নিয়ে আসছি।
অত্যাধুনিক ইকমো যন্ত্রটি দিয়ে শরীরের একটি শিরা থেকে রক্ত আমরা দূষিত রক্ত বের করে নিয়ে এখানে অক্সিজেনেশন করা হচ্ছে। এটাকে বলা হয় অক্সিজেনেটার, আর্টিফিশিয়াল লাংস, এবং সেটি চলার জন্য একটি পাম্পের প্রয়োজন হয় যে নাকি রক্তটাকে টেনে নেয় এবং একটা প্রেশার তৈরি করতে সাহায্য করে যাতে নাকি আর্টিফিশিয়াল অংশ। এবং এখানে একটি কানেকশান আছে যেটার মধ্যে দিয়ে অক্সিজেন কানেক্টেড হয়। এই মেমব্রেনের মধ্যে থেকে অক্সিজেন বেরিয়ে যায়, অক্সিজেন ঢোকে এবং কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, যেটা শরীরকে সাহায্য করে যাতে বাকি অর্গানগুলো ঠিক থাকে। এবং এটার মনিটরিংয়ের জন্য এখানে এই যন্ত্রটি ঠিকভাবে চলে কিভাবে তার জন্য বিভিন্ন মনিটরিং আছে। এই যন্ত্রটিকে ইকমো মেশিন বলা হয় এবং অক্সিজেনেশন ঠিকভাবে চলছে কিনা, কত পরিমাণ যাচ্ছে তারও হিসাব নিকাশ এখানে একটা ব্লেন্ডার বলে যন্ত্র আছে তার মধ্যে করা হয়। পেশেন্টদের যখন ইনিশিয়ালি ভেন্টিলেশনে স্যাচুরেশন মেনটেন হচ্ছে না, তখন আমরা রেস্কিউ মেজার হিসেবে পেশেন্টদের একমোতে রাখি। তারপর আস্তে আস্তে যখন মোটামুটি লাংসের অবস্থাটা ইমপ্রুভ করে, আস্তে আস্তে আমি একমোটা উইন অফ করি। কিন্তু একমো উইন অফ হওয়া মানেই যে পেশেন্ট একদম সুস্থ হয়ে গেল সেটা কিন্তু নয়। একমো থেকে বেরিয়ে তারপর পেশেন্ট ইনিশিয়ালি ভেন্টিলেশনে থাকে, গ্র্যাজুয়ালি তারপর আস্তে আস্তে ভেন্টিলেশন থেকে উইন অফ করা হয়। অধিকাংশ ক্ষেত্রে যেটা হয় যে বাই দ্য টাইম পেশেন্টের একমো থেকে বেরোচ্ছে আস্তে আস্তে কোভিড নেগেটিভ হয়ে যায় তারা। তো আমরা আমাদের একমো আইসিইউ যেটা, সেখান থেকে তারপর তাদেরকে আস্তে আস্তে শিফট করি অন্য একটা জায়গায়। এটা পোস্ট একমো রিহ্যাবিলিটেশনের জায়গা। এখানে পেশেন্টরা ভেন্টিলেশনে আছে কেউ এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আমরা ভেন্টিলেশন থেকে আস্তে আস্তে পেশেন্টদের উইন অফ করছি। এখানে পেশেন্টদের গ্র্যাজুয়ালি বিছানার বাইরে বসানো, হাতে পায়ে স্ট্রেং টানা এবং মোবিলাইজেশন, এই ব্যাপারগুলো আস্তে আস্তে করে করা হয়। একমোতে থাকতে পেশেন্টের যতটা সময় লাগে তার থেকেও বেশি সময় কখনো কখনো এই পোস্ট একমো মোবিলাইজেশনের ক্ষেত্রে লাগে। তো এই জিনিসটাও খুব ইম্পর্ট্যান্ট। আমাদের টার্গেট শুধু পেশেন্টকে জাস্ট একমো দিয়ে বাঁচিয়ে রাখা নয়, আমরা চেষ্টা করি একমো দিয়ে যাদেরকে বাঁচালাম তারা পোস্ট একমো যখন আলটিমেটলি বাড়ি যাচ্ছে তখন তাদের রিকভারিটা যতটা সম্ভব কমপ্লিট করে দেওয়া, মানে ইট শুড বি ফিজিক্যাল অ্যান্ড কমপ্লিট মেন্টাল রিকভারি। হ্যাঁ, সেই উদ্দেশ্যেই এটা করা হয়। এটা পোস্ট একমো রিহ্যাবিলিটেশনের জায়গা আমাদের এখানে বেশ কয়েকজন আমাদের পেশেন্ট আছেন, তারা সবাই একসময় একমোতে ছিলেন, আলটিমেটলি এখন একমো থেকে বেরিয়েছেন, কয়েকজন ভেন্টিলেশন থেকেও বেরিয়ে গেছেন। তাদের জাস্ট আমরা মোবিলাইজেশন, হাত পায়ে স্ট্রেংথেনের ব্যাপারগুলো করছি, বাকিরা আস্তে আস্তে ভেন্টিলেশন থেকে উইন অফ হচ্ছেন। এটা হচ্ছে একটা বেডসাইড ভেন্টিলেটর। এটা ভেন্টিলেটরের মোড অনেক রকমের হয়, কিন্তু জেনারেলি কয়েকটা সিম্পল জিনিস যেটা সবসময় আমরা দেখি, পেশেন্টের রেসপিরেটরি রেট কীরকম আছে, ব্রিদিং প্যাটার্ন কীরকম আছে, পেশেন্ট ভেন্টিলেশনে হাঁপাচ্ছে কি না, ঠিক আছে। আর তার সাথে সাথে পিক এয়ারওয়ে প্রেশার। যে কোনো সিভিয়ার যখন নিউমোনিয়া হয় তো এয়ারওয়ে প্রেশার অনেক ক্ষেত্রে বেড়ে যায়, এবং কোভিড নিউমোনিয়াতে পেশেন্টের এয়ারওয়ে প্রেশার একটু বেশি হয়ে একটু বেড়ে গেলেই আমরা দেখেছি নিউমোথোরাক্স হয়, পেশেন্টের লাংস থেকে এয়ার লিক করে। তো সেটা হলে প্রগনোসিস বেশ খারাপ থাকে। তো সেই জিনিসটা কন্টিনিউসলি মনিটরিং করে রাখতে হবে পেশেন্টের। যে কোনো ক্রিটিক্যালি ইল পেশেন্টের ক্ষেত্রে বেশ কিছু ভাইটাল প্যারামিটার্স থাকে যেটা আমাদের কন্টিনিউসলি মানে মনিটরিংয়ে রাখতে হয়। এটা মোটামুটি যেগুলো আমরা কমনলি মনিটরিং করি সেই একটা জিনিস আমি জাস্ট বলছি। ওপরেরটা হচ্ছে ইসিজি। ইসিজিতে হার্টের রেট, রিদম এবং হার্ট রেট, মানে কোনো অ্যাবনর্মাল রিদম কিছু আসছে কিনা, অ্যারিথমিয়া কিছু আসছে কিনা, সেটা আমরা কন্টিনিউসলি মনিটরিং করি। সেকেন্ড হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন, ঠিক আছে। এটা দুটো জিনিস আমাদেরকে দেখায়। একটা হচ্ছে প্লেস যদি ঠিকঠাক আছে, এখানে যেমন সুন্দর দিকে কার্ভ আসছে, মানে পেশেন্টের পেরিফেরাল পারফিউশনও ঠিকঠাক আছে, এবং অবভিয়াসলি অক্সিজেন স্যাচুরেশনের লেভেলটা কত সেটা দেখতে হবে। এবং 3 নম্বর যেটা লাল যেটা আসছে, এটা হচ্ছে কন্টিনিউয়াস আর্টেরিয়াল ব্লাড প্রেশার মনিটরিং। আমরা নর্মালি নন ইনভেসিভ ব্লাড প্রেশার মনিটর যেটা করি সেটা ক্রিটিক্যাল ইল পেশেন্টদের ক্ষেত্রে যথেষ্ট নয়। তো এক্ষেত্রে আর্টেরিয়াল লাইন করে বিট টু বিট ব্লাড প্রেশার কীরকম কি ফ্লাকচুয়েশন আসছে সেটা কন্টিনিউয়াসলি দেখা হয়। এগুলো ছাড়া ইন জেনারেল পেশেন্টের মেন্টেশন কীরকম আছে, পেশেন্টের অ্যাওয়েকনিং কীরকম আছে, আমাদের সাথে কমিউনিকেট করছে কি না, কমান্ড ফলো করতে পারছে কি না, জেনারেল ফিজিক, হাত পায়ের জোর, এই ব্যাপার সেবারগুলো আছে কিনা এগুলো দেখতে হয়। কারণ একমোতে পেশেন্ট যখন থাকে তো নর্মালি খুব সিক পেশেন্টরা থাকে এবং অনেক দিন ধরে তারা বেড রিডেন থাকে। একদিকে যেমন প্রাইমারি যে কজ যেটা নিউমোনিয়া, সেটা যেমন ট্রিটমেন্ট করতে হয়, তার সাথে সাথে অনেক দিন বেড রিডেন থাকার জন্য তারপর নিউমোনিয়াটা যখন সারতে শুরু করে তখন পেশেন্টের একটা রিহ্যাবিলিটেশন ফেজও লাগে। তো সেক্ষেত্রে মাসেল পাওয়ার ঠিকঠাক আছে কিনা, পেশেন্টের নিউট্রিশনে কীরকম কী অবস্থা, সেই দিকগুলো কন্টিনিউয়াস আমাদের খেয়াল রাখতে হয়।
আমরা প্রত্যেকটি পেশেন্ট যেগুলো খুবই ক্রিটিক্যালি ইল তাদের প্রতি ঘন্টায় প্রতি মিনিটে 24/7 আমাদের মনিটরিং চলে। তো সেই মনিটরিং নিয়ে আমি কিছু বলবো আজকে। নর্মাল আইসিইউ পেশেন্টের মনিটরিং বলতে শুধু বোঝায় পেশেন্টের মনিটরিং, মানে পেশেন্টের প্রতি ঘন্টায় ব্লাড প্রেশার কেমন থাকছে, পালস কেমন থাকছে, ইউরিন কেমন থাকছে, টেম্পারেচার কেমন থাকছে, কি কি ওষুধ চলছে, এইগুলো। কিন্তু একটা ক্রিটিক্যালি ইল একমো পেশেন্টের মনিটরিং বলতে কিন্তু দুটো জিনিসকে আমাদের মনিটর করতে হয়, এক পেশেন্ট এবং দ্বিতীয় হচ্ছে আমার একমো মেশিন। এই একমো মেশিনেরও কিছু মনিটরিং আমাদের করতে হয়। তো তার মানে একটা পেশেন্টের একমো আইসিইউ পেশেন্টের একটা পেশেন্টের মনিটরিং মানে কিন্তু একসাথে দুটো জিনিসের মনিটরিং। এই একমো মেশিনটাও একটা আইসোলেটেড এবং আলাদা জিনিস, এবং সেটার মনিটরিংও আলাদাভাবেই করতে হয়। আজকে সারা দেশে যখন 3 থেকে 4 লাখ মানুষ রোজ কোভিডে আক্রান্ত হচ্ছেন, 3-4 হাজার মানুষ কোভিডে মারা যাচ্ছেন, তখন আমরা সবাই ভীত, সন্ত্রস্ত হওয়ার কারণ যে মৃত্যু যে কোনো কারোর হতে পারে, যে কোনো সময় হতে পারে। এবং কোভিডে মৃত্যুর প্রধান কারণ হচ্ছে অক্সিজেনের কম হওয়া শরীরের মধ্যে। আমরা আপনারা সবাই বাতাস থেকে অক্সিজেন নিই, সেটা শরীরে রক্তের দ্বারা পৌঁছয় কিভাবে? সেটা না, ফুসফুসের দ্বারা। ফুসফুসের মাধ্যমে বাতাসের অক্সিজেন আমাদের রক্তে পৌঁছয়। কোভিডের আক্রান্ত হওয়ার পর এই ফুসফুসই সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, যার জন্য এই অক্সিজেন ফুসফুস থেকে রক্তে পৌঁছতে পারে না। আমাদের ফুসফুস বেশ ইলাস্টিক একটা বলের মতো, যার বেশি মাত্রায় কোভিডের তার সংক্রমণ হয়, তাদের ক্ষেত্রে ফুসফুসটা এই ইলাস্টিসিটিটা কমে যায় এবং একটা সলিড ইটের মতো তৈরি হয়ে যায়, যেখানে আমরা শ্বাস প্রশ্বাস নিতে পারি না। প্রথম দিকে আমরা অক্সিজেন সাপ্লিমেন্ট করে ফুসফুসের মধ্যে অক্সিজেনের মাত্রাটা বাড়াই যাতে রক্তের মধ্যে পৌঁছয়। আস্তে আস্তে যত বেশি এই ফুসফুস ক্ষতিগ্রস্ত হতে থাকে, আমরা তত বেশি ফুসফুসে অক্সিজেনের মাত্রাটা বাড়াই বা তার মধ্যে প্রেশার বাড়াই। কিভাবে? না, হাই ফ্লো অক্সিজেন বা বাইপ্যাপ বা ভেন্টিলেশন। কিন্তু একটা সময় এমন আসে যে ফুসফুস থেকে অক্সিজেন রক্তে পৌঁছয় না, তখন ভেন্টিলেশনের মাধ্যমেও আমাদের শরীরে অক্সিজেন দেয়া সম্ভবপর হয় না, এবং এই পেশেন্টদের ভেন্টিলেশনে দিলেও তারা মৃত্যুর দিকে ঢলে পড়েন। আমাদের কাছে কি উপায় আছে? চিকিৎসার অনেক কিছু অগ্রগতি হওয়া সত্ত্বেও কোভিডের সঠিক ঔষধ আমাদের কাছে নেই। একমাত্র একটা জিনিস যেটা আমরা পেয়েছি, যে এই ফুসফুস নিজের থেকে যদি ঠিক হয় তাহলে আমাদের একটা আশা থাকে। কিন্তু এই নিজের থেকে ঠিক হতে, এই হিলিং প্রসেস হতে অনেক সময় লাগে, সেই সময়টা বেশিরভাগ মানুষের থাকে না। এই সময়টা পাওয়ার জন্যই আমাদের একমো থেরাপির দরকার। একমো থেরাপিটা কি না, আমাদের শরীরের সঙ্গে একটা আর্টিফিশিয়াল লাং বা ফুসফুস জয়েন করা, যাতে ফুসফুসের কাজটা আমরা এই আর্টিফিশিয়াল ফুসফুস দিয়ে করতে পারি এবং আমাদের নিজস্ব ফুসফুসকে রেস্ট দিতে পারি, যেটাকে বলে আমাদের লাং রেস্ট। লাং রেস্টে থাকতে থাকতে এই মানুষদের ফুসফুস 2 থেকে 3 সপ্তাহ পর আস্তে আস্তে সেরে ওঠার লক্ষণ দেখা দেয়। তখন আমরা এই একমো থেরাপি থেকে আস্তে আস্তে পেশেন্টগুলোকে উইন করতে পারি বা বার করে আনতে পারি। 100 জন কোভিড আক্রান্ত মানুষ যদি আমাদের শহরে থাকেন, তাদের মধ্যে 5% মানুষের আইসিইউ কেয়ার দরকার, তাদের আইসিইউতে ভর্তি হতে হয়। তাদের মধ্যে অনেকেই ভেন্টিলেশনের দরকার পড়ে। তো আমাদের শহরে, যেখানে শুধু কলকাতার মধ্যে 3000 থেকে 4000 মানুষ আক্রান্ত হচ্ছেন, সেখানে আপনারা বুঝতেই পাচ্ছেন কতজনের আইসিইউর দরকার হচ্ছে, কতজন ভেন্টিলেশনে যাচ্ছেন রোজ
এবং তার মধ্যে থেকে কতজন আরও খারাপের দিকে এগিয়ে যাচ্ছেন। তো এই সময় আমাদের একমো থেরাপির যে দরকারটা সেটা আমরা অনেকটা পূরণ করার চেষ্টা করি আমাদের এই মেডিকার একমো ইউনিটের দ্বারা। এখানে আমরা প্রায় 28 থেকে 30 জন পেশেন্ট কন্টিনিউয়াসলি একমো থেরাপির আন্ডারে থাকেন এবং তাদের মধ্যে অন্তত 50% পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি যান। আমাদের এখনও অবধি 100 জনের ওপর কোভিডের পেশেন্ট আমরা একমো থেরাপি দিয়েছি এবং তাদের মধ্যে 50% মানুষ বাড়ি গেছেন। এবং এটা বলা উচিত যে এই যে 50% মানুষ বাড়ি গেছেন এরা কিন্তু শুধুমাত্র একমো থেরাপির জন্য বাড়ি যেতে পারছেন, তার কারণ হচ্ছে একমোতে না দিলে এনারা বেশি দিন আর বাঁচার সুযোগ পেতেন না। সেই জন্যে আজকে একমোর ইম্পর্টেন্সটা এত বেশি করে দাঁড়িয়েছে। যেখানেই পেশেন্ট অসুস্থ হচ্ছেন, ভেন্টিলেশনে যাচ্ছেন, অক্সিজেনের কম থাকছে ভেন্টিলেশনে দিয়েই, সেখানেই ডাক্তাররা প্রথমেই বলছেন যে একমো দরকার। এই আন্ডারস্ট্যান্ডিংটা আমাদের মধ্যে এসছে যে এরপর কি করণীয় আছে সেটা আমরা এখন বুঝতে পেরেছি। এখন আর আমরা হাতে হাত ধরে বসে থাকতে পারি না, আমাদের কিছু করতে হবে। চোখের সামনে এই প্রাণগুলি মারা যাওয়াটা কেউ আমরা মেনে নিতে পারি না ডাক্তার হিসেবে। পারফিউশনিস্ট যে কিনা এই এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশনের অক্সিজেন ঠিকমতো হচ্ছে কিনা এই দুটো লাইনের কালার ডিফারেন্স দেখে সবসময় অ্যালার্ট থাকে। এছাড়া সবসময় দেখতে থাকে অক্সিজেনেশনের করার ক্ষেত্রে ঠিকমতো আমরা আরপিএম দিচ্ছি, সেই মতো ফ্লো আমরা দিতে পারছি কিনা। এছাড়া আমরা যে পরিমাণে অক্সিজেন দিচ্ছি সেটা আমরা লক্ষ্য রাখি ব্লেন্ডারের মাধ্যমে অক্সিজেন ঠিকমতো কত পরিমাণে দিচ্ছি এবং তার সঙ্গে অক্সিজেন কত পরিমাণে আমরা মেশাচ্ছি সেটাও ব্লেন্ডারের দ্বারা আমরা লক্ষ্য রাখি। এবং স্ট্যান্ড বাই অক্সিজেন সিলিন্ডার আমাদের কনসোলের মধ্যে থাকে কিনা সেটাও আমাদের সবসময় লক্ষ্য রাখতে হয়। এছাড়া সমস্ত কনসোল ব্যাটারি ব্যাকআপ থাকে, কিন্তু ব্যাটারি ব্যাকআপ থাকা সত্ত্বেও যদি পাওয়ার ব্যাকআপ ফেল হয় তার জন্য পাওয়ার ইন্ডিকেটর যুক্ত এই প্লাগটপ আমরা ইউজ করি। এছাড়াও আমাদের অক্সিজেনেটারের মধ্যে 12 ঘন্টা ছাড়া ছাড়া আমরা একটা অক্সিজেনকে কাফিং করানোর ব্যাপার সেটা আমরা করে থাকি এবং অক্সিজেনেটারের মধ্যে কোনো ক্লট আছে কিনা আমরা টর্চ দিয়ে লক্ষ্য রাখি। সর্বোপরি আমাদের সবসময় লক্ষ্য রাখতে হয় সঠিকভাবে আমরা অক্সিজেন দিচ্ছি কিনা। একমো পেশেন্টদের ক্ষেত্রে যেটা হয় মেনলি আপনার এই যে এখানটা ক্যামুলেশন সাইড, এই ক্যামুলেশন সাইডে একটা ব্লিডিংয়ের চান্স থাকে। সেই জায়গাটা ব্লিডিংটাকে কন্ট্রোল করা, সেই জায়গাটাকে বারবার রেগুলার বেসিসে হাইজিনটাকে মেনটেন করা, সেটা প্রতিদিন করতে হয়। অ্যাজ ওয়েল অ্যাজ পরে যখন পেশেন্ট ভেন্টিলেশনে ট্র্যাকিওস্টমি অনেক দিন থাকার পরে পেশেন্টকে ট্র্যাকিওস্টমিতে দিতে হয়। ট্র্যাকিওস্টমি সাইড থেকেও কিছু ব্লিডিংয়ের সম্ভাবনা থাকে, সেই ব্লিডিংগুলোকেও কন্ট্রোল রাখতে হয় এবং বিশেষ করে সেখানটা হাইজিনটাকে মেনটেন করতে হয়। অ্যাজ ওয়েল অ্যাজ আপনি দেখতেই পাচ্ছেন ওরাল হাইজিনটাকেও মেনটেন করতে হয়, তার সঙ্গে যে টিউবগুলো থাকে সেগুলোকে ভালো করে মেনটেন করে রাখতে হয় যাতে কিনা ওই জায়গাগুলো ইনফেকশন না হয়। এখানে আমরা কাজ করার সময় আমাদের পিপি পড়তে হয়, মাস্কগুলো পড়তে হয়, ফেস শিল্ডগুলো পড়তে হয়। আমাদের অনেক ডিফিকাল্ট হয়, এই কাপড় দিয়ে আমাদের অনেক গরম হয়ে যায়, আমাদের শরীর থেকে আমাদের অনেক ঘাম বের হয়ে যায়, বডিগুলো আমাদের একটু উইকনেসও লাগে অনেক সময়। কিন্তু আমরা চেষ্টা করি যে আমরা পেশেন্টগুলো সুস্থ করে বাড়ি পাঠানোর জন্য। অনেক পেশেন্টগুলো সুস্থ হয়ে বাড়িতেই চলে যায় আর ওনারা আমাদের অ্যাপ্রিসিয়েটও করে যে ওনারা এইভাবে কাজ করে আমাদের ওনারা বাড়ি যেয়ে আমাদের কোনো কিছু আমাদের ওরাও কিছু খাবার কিছু বা যেন কোল্ড ড্রিঙ্কগুলো ওরা পাঠিয়ে দেয় আমাদের, যেমন আর একটু কষ্টটা কম হয়ে যায়। আজকে আমাদের দেশে এটা একটা বৃহত্তম একমো ইউনিট এবং এই এশিয়ার মধ্যেতেও এতগুলি একমো পেশেন্ট একসাথে চিকিৎসা হচ্ছে এই নাজির আর কারোর কোথাও নাই। তো এই নজির তৈরি করতে এইখানে কাজ করার জন্য আমাদের একটা বিশাল টিমওয়ার্কের দরকার হয়, যারা প্রতি মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা পেশেন্টের সব কিছু মনিটর করবেন এবং সেই
সেইগুলিকে যাতে সঠিক চিকিৎসার দিকে নিয়ে যাওয়া যায়, কোন সময় কোন পেশেন্ট কোনখানে ঠিক রাস্তার মধ্যে যাচ্ছেন না বা কোন অসুবিধার মধ্যে পড়ছেন, সেগুলো যাতে দ্রুত চিকিৎসা করা যায় সেইগুলি দেখার জন্য একটা বিশাল টিমওয়ার্ক দরকার হয়। ডাক্তার, নার্স, পারফিউশনিস্ট হচ্ছেন যারা এই মেশিনগুলি চালান, তার সঙ্গে ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট, এদের সবাইকার সম্মিলিত একটা প্রচেষ্টাতে এই কাজটি সম্ভবপর হয়। আপনাদের সামনে আমাদের একমো যুদ্ধক্ষেত্রের একটা ছোট্ট অভিজ্ঞতা রাখার চেষ্টা করলাম। আমাদের সারা দেশের, সারা রাজ্যের, আমাদের এই শহরের যে যুদ্ধ কোভিডের এগেনস্টে, এই যুদ্ধতে যদি আর একটা মানুষকেও আমরা বাঁচিয়ে রাখতে পারি, সেটাই আমাদের চেষ্টা। এই চেষ্টার মধ্যে আমাদের পরিশ্রম আছে, এই চেষ্টার মধ্যে আমাদের সমস্ত ডাক্তার, নার্স, প্যারামেডিক্যাল স্টাফ, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন প্রত্যেকের একটা একান্ত প্রচেষ্টা আছে। আমরা সবাই মিলে আজকে এই শহরের মধ্যে প্রমাণ করেছি যে পৃথিবীর সমস্ত অ্যাডভান্সড লাইফ সেভিং ইউনিটের মধ্যে আমরাও আজকে মাথা তুলে দাঁড়াতে পারি। আপনারা সেই সুযোগটা আমাদের করে দিয়েছেন। মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল এইভাবে তার অ্যাডভান্সড সার্ভিসেস মধ্যে দিয়ে তার যুদ্ধ চালিয়ে যাবে। আপনারা সাবধানে থাকবেন, আপনারা ভালো থাকবেন, আর আপনারা আমাদের পাশে থাকবেন।